আচ্ছা, আহ, আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমার জানা দরকার। সেকেন্ড। ওকে, তো আচ্ছা আচ্ছা, আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমার জানা দরকার। সেকেন্ড। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার? মানে কথা কি ক্লিয়ার আসতেছে এটা? আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার? মানে কথা কি ক্লিয়ার আসতেছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার টেস্টিং শেষ। তো অ্যাকচুয়ালি আমি এটাই দেখলাম যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। তো ঠিক আছে, আমরা আজকে এই ক্লাসটা বোর্ডে নেওয়ার চেষ্টা করি। বোর্ডে ক্লাস নেওয়ার যে বিষয়টা, বোর্ডে ক্লাস নেওয়া নিয়ে আসলে অনেকেরই অনেক কমপ্লেইন আছে, আবার অনেকের আবার ফ্যাসিনেশন আছে যে বোর্ডে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, দুটার মধ্যে কোনটা বেটার এটার বিষয়টা হচ্ছে, এটা ডিপেন্ড আপন টেস্টের উপর ডিপেন্ড করছে। একটু একটু থামেন, আমি একটু কাজ করছি তাই আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে। একটু আমাকে সময় দিতে হবে। ওকে। হুম। ভাই, সিরিজের ম্যাথ গুলো করে দিলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যেই জিনিসগুলো আমরা করছিলাম, আমরা মূলত কি করছিলাম? আমরা যেই কাজটা করছিলাম সেটা হচ্ছে আমরা সুদ কষা করছিলাম, তাই না? সুদ কষার অঙ্ক করছিলাম। সুদ কষা। তো সুদ কষা আমরা শুরু করব। সুদ কষা গতদিন আমাদের করতে করতে আমাদের প্রবলেম হয়ে গেছিল। তো সবাই জয়েন করুক, আরো 2 মিনিটের মতো অপেক্ষা করি। থামেন, 2 মিনিট অপেক্ষা করি। 2 মিনিট আরো অপেক্ষা করি, যেহেতু আমার সেট আপটা করতে একটু সময় লাগলো। আচ্ছা, তো আমার হাতে যে বইটা আছে, এই বইটা হচ্ছে ক্লাস 8 এর বই। হ্যাঁ, ক্লাস 8 এর বই, হোয়াইট বোর্ড ইজ বেস্ট। ওকে, আমি আজকে ক্লাসটা নেয়ার পরে আপনাদের কাছে জানতে চাবো আর কি কোনটাতে ভালো লাগে আর কি ক্লাস করতে। এটা আমি জানতে চাবো, সমস্যা নেই। তো কোনটা আসলে বেস্ট বা কোনটা কি, এটা আপনারা পরের বার জানাবেন। ঠিক আছে? এটাতে তো আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে ক্লাস 8 এর বোর্ড বই। ক্লাস 8 এর এটা হচ্ছে বোর্ড বই। ক্লাস 8 এর যে বোর্ড বই, এই বোর্ড বই থেকে আমরা আহ এইখান থেকে আমি বলেছিলাম যে রিটেনের ম্যাথ করতে গেলে আপনাদের অবশ্যই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, যতগুলো ক্লাস 9 পর্যন্ত যতগুলো বই আছে, বোর্ডের বই, মানে বোর্ডে যে বইগুলো আছে, যে ক্লাস 6, তারপরে হচ্ছে ক্লাস 7, ক্লাস 8, হুম, এবং হচ্ছে ক্লাস 9, এগুলোর হচ্ছে জেনারেল ম্যাথ বই, মানে ম্যাথ বই আর কি। আর প্লাস হচ্ছে ক্লাস 9 এর হায়ার ম্যাথ বই। হায়ার ম্যাথ বই, এই কয়েকটা আমাদের কিন্তু লাগবে। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বইগুলা কিন্তু লাগবে যদি আপনার বিশেষ করে রিটেন প্রিপারেশন নিতে চান। রিটেন প্রিপারেশনের জন্য, হ্যাঁ, অন্যান্য গাইড বই বা বিগত সালের কোশ্চেন আলা বই যতটুকু থাকলো না থাকলো। হুম। আচ্ছা, আহ এখন আমি যদি কথাটা বলি,
যে কিভাবে করে আমরা আজকের ক্লাসটা আসলে কিভাবে শুরু করব। সেটা হচ্ছে আমাদের এইখানে আমি আপনাদেরকে গতদিন যে যতটুকু করিয়েছিলাম চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, আপনাদের কি মনে আছে? সবার কি মনে আছে যে আমরা যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটা যে করছিলাম, আপনাদের কি সবার মনে আছে? চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, এটা সবার মনে আছে কিনা? চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলা সবার কি মনে আছে? আমরা এটা এটা করতে করতে আমাদের ইন্টারনেট চলে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করতে করতে আমাদের নেট চলে গিয়েছিল। তো এই চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলোর মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে সরল মুনাফার ক্ষেত্রে যেমন আই ইকুয়াল পি এন আর আছে, আই ইকুয়াল পি এন আর, সেরকম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সি ইকুয়াল সাধারণত লিখি যে সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। 1 এর জায়গায় এক লেখা যায়, 1 + r⁴n। এটা আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে মুনাফা আসল, কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু, সেই জন্য মুনাফা আসল বা সুদ আসল বা হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল, এটার পরিমাণ। ঠিক আছে, এই সুদ আসল বা মুনাফা আসল আমরা যদি এই চক্রবৃদ্ধি বাদ দিয়ে আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে সরল মুনাফায় কি হবে, সরল মুনাফায় আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেমন এটাকে সি ধরি, আমরা সরল মুনাফায় সাধারণত যেটা বের করি সেটার নাম হচ্ছে মুনাফা। সেটা কি বের করি? মুনাফা আই ইকুয়াল হচ্ছে PRN, আমি এটা বলেছিলাম। এবং সরল মুনাফায় আমাদের মুনাফা আসলকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মুনাফা আসলকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে? এ দিয়ে। মুনাফা আসল ইকুয়াল হচ্ছে এ দিয়ে রিপ্রেজেন্ট করে, এবং এর মান হচ্ছে পি প্লাস আই। তার মানে পি প্লাস আই মানে হচ্ছে PRN। এখান থেকে পি কমন নিলে 1 + RN থাকে। এখানে বাংলায় যদি লিখি তাহলে 1 + RN থাকে। তো এইখানে মুনাফা আসলটাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি, চক্রবৃদ্ধিতে সাধারণত সি দ্বারা প্রকাশ করি। সি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফা, সেই জন্য আমরা সি দ্বারা প্রকাশ করি। স্যার হোয়াইট বোর্ড, হ্যাঁ, আপেল মাহমুদ ভাই বলছে যে কিছু দেখা যায় না, উনি দেখতে পাচ্ছে না এই কারণে যে উনি অন্য কোনো পেজের মধ্যে আছে, মানে অন্য কোনো স্ক্রিনের, আপনি স্ক্রল করে এই মানে আপনার ইয়াটা সরাই দেন, আপনি অন্য কোনো কিছুতে দেখতেছেন। আসলে ব্যাপারটা কি, এই যে দেখেন আপনাদের মধ্যে 80% জন বলে সবকিছু ক্লিয়ার প্রতিদিনই, হ্যাঁ, আর অনেকজন বলে কি লেখা দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। ভাই এই কমেন্টটা করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই আমি আপনাকে বলি। যেমন গতকালকে আমার যে আপনারা রেকর্ডিং ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, যে আমার নেটে সমস্যা ওখানে ছিল কি ছিল না। আমার নেটে কিন্তু সমস্যা থাকে না, আপনার নেটে সমস্যার জন্য আপনি ওই সময় দেখতে পাচ্ছেন না। এটা কমেন্ট করে অযথা বলার কিছু নাই, কারণ সেটা তো আমার কিচ্ছু করার নাই। হ্যাঁ, আপনার ইয়েতে নেটের যে প্রবলেম, আপনি কারণ রেকর্ডিং ক্লাসে তাহলে ঝামেলা আসবে। যদি আপনার নেটে আমার এখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে রেকর্ডিং এ দেখতে পাবেন যে ওখানে দেখা যাচ্ছে না, এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাই আপনার নেটের যদি, ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি জিনিসটা। আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আই ইকুয়াল কি PRN না? এই ফর্মুলাটা আমি বলেছি না যে আই ইকুয়াল হচ্ছে PRN। পি মানে হচ্ছে মূলধন, আর মানে হচ্ছে মুনাফার হার, এন মানে কি? এন মানে হচ্ছে মানে মুনাফার বছর, মানে কতবার দেওয়া হয়েছে, মানে কত বছর। এরপরে আমি যদি বলি মানে আসলে নাম্বার অফ টাইমস, এটাকে বলে নাম্বার অফ টাইমস, মুনাফা কতবার দেওয়া হয়, তো আমি বছরেই হিসাবটা আমরা করি সাধারণত, সেজন্য বছর বললাম। এটা নিয়ে আমি পরবর্তীতে আরো এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব, কারণ কিছু ব্যাংকে একটু আলাদা টাইপের কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করব। আর মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল,
মুনাফা এবং আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। মুনাফা আর আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যাবে। তাহলে মুনাফা হচ্ছে পি আর আসল হচ্ছে আই। তাহলে দেখেন মুনাফা মুনাফা হচ্ছে আই এবং মূলধন হচ্ছে পি। তাহলে মূলধন মানে এটা তো মূলধন ছিল, তাহলে মূলধনের সাথে আপনি যদি মুনাফা যোগ করেন তাহলে আপনি মুনাফা আসল পাচ্ছেন। তাহলে পি প্লাস আই এর মান তো পি এন আর, এই যে পি আর এন বা পি এন আর। তাহলে এখানে যদি পি কমন নেন তাহলে পি কমন নিলে 1 প্লাস আর এন হয়। এটা কি বুঝেছি সবাই? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? মুনাফার ব্যাপারটা বুঝলাম না, এই যে লিখেছেন যে, তার জন্য আবার বলে দিলাম আর কি। সবাই কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তো আমরা আমরা কি শুরু করেছিলাম? চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক শুরু করেছিলাম, চক্রবৃদ্ধি মুনাফা। তো একটা জিনিস কি, যে কোনো কিছু যখন পড়াশোনা করবেন, যে কোনো জায়গায় যখন যাবেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, নমনীয় ভাব থাকতে হবে। একটা যদি পড়াশোনা ভালো করতে হয়, হ্যাঁ আমি মনে করি মানে নমনীয় ভাব থাকা খুব জরুরি। ভাগ্য ভালো রাখার জন্য নমনীয় ভাব থাকা খুব জরুরি। যেমন খুব বেশি ছোটাছুটি করা যায় না, একটু ধীর স্থির হইতে হবে, ধীর স্থির হতে হবে। যারা সাধারণত খুব লাফলাফি করে এদের কিন্তু অবস্থা খুব একটা ভালো হয় না। একটু ধীর হতে হবে। হ্যাঁ, মানে পরীক্ষা দিবেন যখন, তখন আপনি মনে করেন যে আপনি স্পিডে লিখলেন, স্পিড মানে যে আপনি অস্থির হয়ে গেছেন তা না। ধীর হতে হবে, একটু ধীরে ধীরে কাজ করতে হবে। অনেকে আপনারা ভালো, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, কিন্তু অনেকের মধ্যে এই স্থিরতা ভাবটা নাই আর কি। স্থির থাকা খুবই জরুরি, মানে অস্থির হওয়া যাবে না। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার। এই যে চক্রবৃদ্ধি মুনাফার যে আমরা এখানে যে দেখতেছি, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার। এটা চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু মুনাফা আসল, মানে মুনাফার আসল যোগ করলে। তাহলে আপনারা বলেন তো, এইখান থেকে আমি যদি শুধু মুনাফাটা বের করতে চাই, শুধু মুনাফা বের করতে চাই, তাহলে আমি কি করব? সবাই একটু বলেন দেখি। শুধু মুনাফা বের করতে চাচ্ছি, মানে মুনাফা আই এর মান বের করতে চাচ্ছি, ধরলাম আই এর মান বের করতে চাচ্ছি, তাহলে কি করব? আই এর মান যদি বের করতে চাই, তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা মানে তো মুনাফা আসল, মুনাফার আসল যোগ করলে এটা পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমি কি বিয়োগ দিতে হবে বলেন তো? মুনাফার পরিমাণটা বিয়োগ দিতে হবে, তাই না? মুনাফার সরি মূলধনের পরিমাণটা বিয়োগ দিতে হবে। মূলধনের পরিমাণটা বিয়োগ দিতে হবে, মূলধনটা বিয়োগ দিলে, কারণ এটা হচ্ছে মুনাফা আসল, আর আসলটা বিয়োগ দিলাম, তাহলে মুনাফা পাবো। সবাই বুঝেছেন? সবাই হচ্ছে এটা বুঝে গেছি না? আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝেছি। এখন আসল বাদ দিলেই মুনাফা আসল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন আহ, কিছু আমি শর্টকাট আগে দেখাইনি, তারপরে আস্তে আস্তে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব সব। আপনাদেরকে একদিন আমি বলেছিলাম যে ওই যে দুই একটা শর্টকাট আমি দেখিয়েছিলাম ইউটিউবের চ্যানেলে, সেটা দেখতে বলছিলাম, অনেকেই এসেছিল কিন্তু সবাই আসেনি ধরে আমি আবার দেখা দিচ্ছি শর্টকাটটা। একটা বিষয় হচ্ছে, যদি আপনার এই ধরনের অঙ্ক থাকে, ধরেন 2,000 টাকার 3 বছরে 10% হার চক্রবৃদ্ধি, 10% হারে চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনটা অ্যান্সারটা আপনি দুই ভাবে দিতে পারেন। একটা হতে পারে যে মুনাফার পরিমাণ চাওয়া হয়েছে, তার মানে আপনি তো আগে মুনাফা আসল বের করবেন, মুনাফা আসল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন, এই হচ্ছে ফর্মুলা। তাহলে পি এর মান হচ্ছে 2,000, পি এর মান হচ্ছে 2,000, 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর মানে হচ্ছে 10% দেওয়া আছে। 10% মানে 10 কে 100 দ্বারা যদি ডিভাইড করি, 1/10। 10% কথাটার অর্থ কিন্তু 10/100, এগুলো কিন্তু মানে এগুলো নিয়ে কথা বলা যাবে না যে হ্যাঁ এই 10% মানে 1/10 কেমনে আসলো। আর আর ইকুয়াল টু 10%, 10% মানে কি? 10/100 মানে 1/10।
টু দি পাওয়ার এন, এন মানে কত বছর? 3 বছর, এন মানে হচ্ছে 3 বছর। তো এটাকে আমি যদি করি যে 2000 গুণন 10 হচ্ছে লসাগু, এখানে 10 প্লাস 1 মিলে 11 আসে, এইটাই 3 বছর আছে, তার মানে 11/10, এটাই আমাকে 3 বার লিখতে হবে। এই এটা যদি আমি করি তাহলে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এই তিনটা শূন্যের সাথে কাটা যাচ্ছে। আর এখানে যে 11 আছে, 11কে 11 দিয়ে গুণ করতে হবে, 11কে 11 দিয়ে গুণ করলে 121, 121কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 121কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 242, 242কে যদি 11 দিয়ে গুণ করেন তাহলে আমরা জানি যে 2, 4 আর 2 6, 4 আর 2 6, আর সামনে একটা 2 বসবে, তার মানে 2662 টাকা। তাহলে 2662 টাকা আমাদের মুনাফা আসল, মানে মুনাফা যোগ আসল মিলে আসছে। তাহলে সেখান থেকে আমি যদি মুনাফার মান পেতে চাই, তাহলে মুনাফার মান যদি পেতে চাই 2662 মাইনাস হচ্ছে 2000, 2000 এত টাকা, তাই না? 2000 টাকা, তাহলে 662 টাকা, বুঝেছেন? 662 টাকা। মানে অনেকে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আসলটার অ্যান্সারটা দিয়ে দিবে, অ্যান্সার কিন্তু যদি এমসিকিউতেও আসে এই অ্যান্সারটাও থাকবে, 2662 অ্যান্সার থাকবে। এখানে মুনাফা চাওয়া হয়েছে, তাহলে কি বিয়োগ করতে হবে না? মানে এটা তো মুনাফা আসলের সূত্র, এইটা হচ্ছে মুনাফা আসলের সূত্র, মুনাফা সূত্র কিন্তু নয়, এটা কিন্তু মুনাফা আসলের সূত্র। ক্লিয়ার আমরা? হ্যাঁ, সবাই ক্লিয়ার না? এটাই আমরা যদি একটু মানে মনে করেন পিওর এমসিকিউ টাইপের জন্য যদি করতে চাই, তাহলে আপনাদেরকে আমি একটা একটা শর্টকাটের কথা যে বলেছি, মুনাফা আসলের পরিমাণ লিখতে গেলে আপনি ডিরেক্টলি যেই কাজটা করতে পারেন, যেই মূলধনটা আছে সেই মূলধনটা আপনি লিখবেন 2000, এবং তার সাথে গুণ দিবেন, কি কত পার্সেন্ট সুদের হার, কত পার্সেন্ট হার দেওয়া আছে, মানে মুনাফার হার কত দেওয়া আছে, 10%। এই 10%-এর সাথে আমি সবসময় 100 যোগ করব, 10 আর 100 যোগ করলে 110, এই 110, আর নিচে সবসময় 100, 110/100, এইটা যত বছর থাকবে ততবার গুণ দিব। 110/100 মানে তো 11/10, এই 11/10 আমাকে 3 বার গুণ দিতে হবে, 3 বার। 11/10 আমাকে 3 বার গুণ দিতে হবে, 11/10 আমাকে 3 বার গুণ দিতে হবে, ঠিক আছে? 11/10টা 3 বার গুণ দিতে হবে, কেন? 3 বছর আছে সেই জন্য। এটা হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ, এই শর্টকাটটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই শর্টকাটটা আবার বলি, এই শর্টকাটটা আমার ইউটিউব চ্যানেলে দেয়াই আছে, যে এই 2000 যে আছে, 2000 হচ্ছে মূলধন, 2000 হচ্ছে মূলধন, 10% হার মুনাফায়, তাহলে 10% যদি যোগ করি তাহলে 110 হয়, 110/100, এটাকে আমি কাটাকাটি করলে 11/10 আসে। এই 11/10টাই আমি 3 বার গুণ করব। 3 বার কেন গুণ করছি? কারণ 3 বছর দেওয়া আছে, যত বছর দেওয়া থাকবে ততবার গুণ করব। তা আলটিমেটলি এটা 2662 আসবে। সেখান থেকে আমাদের মুনাফার পরিমাণ যদি বের করতে চাই, এটা থেকে 2000 বাদ দিলে 662 আসে। ক্লিয়ার আমরা না? ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, মাসের কথা উল্লেখ থাকলে কি হবে জিজ্ঞেস করছেন। আচ্ছা, কি জিজ্ঞেস করলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, মানে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্ট কিন্তু দেখি। হ্যাঁ, কমেন্ট গুলো দেখি আমি, মানে আমি ওভারলুক করি, মানে সবার কমেন্ট যদি আমি পড়তে চাই, সবার কমেন্ট তো পড়ি আমি, মানে ম্যাক্সিমামই কমেন্ট পড়ি। গুণটা আরেকবার দেখান, তাহমিদ তুষার বলছে স্যার পরিষ্কার দেখা যায় না, এই যে আমিনুল ইসলাম বলছে পরিষ্কার দেখা যায় না। এখন আপনারা কমেন্ট করেন যে পরিষ্কার দেখা যায় কিনা, যাদের কাছে নেট ঠিক আছে তারা একটু জিজ্ঞেস করেন, মানে তারা একটু আমাকে বলেন যে পরিষ্কার দেখা যায় কিনা, যাদের কাছে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। গুণটা আরেকবার দেখানোর যে বিষয়টা, সাধারণত এই গুণটা আমি সবসময় দেখাই এই কারণে, আপনি দেখবেন আপনার ম্যাক্সিমাম সুদ আসলের অঙ্ক সহ বিভিন্ন অঙ্কে এই 11 দিয়ে গুণটা অনেক বেশি কাজে লাগে। 11 দিয়ে গুণ, 11 দিয়ে যে কোনো সংখ্যা যদি আপনি গুণ করতে চান, সেটা আমি বারবার একটা চ্যানেলে, আমি অনেকবার চ্যানেলে এবং ইউটিউবে দিয়েছি। সেটা হচ্ছে যে কোনো সংখ্যা যখন আপনি 11 দিয়ে গুণ করবেন, জাস্ট আপনি যেই কাজটা করবেন, আপনি যেই সংখ্যাটা আপনি গুণ করছেন
সেটা লাস্ট ডিজিটটা আপনি লাস্টে বসাবেন, যার সাথে 11 গুণ করছেন। এই দুইটা যোগ করে মাঝখানে বসাবেন এবং সামনেরটা সামনে আপনি বসাবেন। এই আর কি 11 দিয়ে গুণ। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। আবার আমি বলি যে 11-র সাথে আপনি মনে করেন যে 6, 2, 3, 5, 4 এই সংখ্যাগুলো আপনি গুণ করতে যাচ্ছেন 11 দিয়ে। যদি আপনি গুণ করতে চান তাহলে আপনি কি করবেন, এই যে লাস্টে যে 4 আছে 4 বসাবেন। 4 আর 5 যদি 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 9 বসালেন। 4 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8 বসালেন। 3 আর 2 যোগ করলে 5, 5 বসালেন। 2 আর 6 যোগ করলে 8, 8 বসালেন এবং সামনে যে 6 আছে 6 বসালেন। এটাই হচ্ছে 11 দিয়ে গুণ করার সহজ উপায়। কারণ 11 দিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইমই 11 দিয়ে অনেক গুণ করতে হয়। 11 দিয়ে আমাদের অনেক গুণ করতে হয়, তাই 11 দিয়ে গুণগুলা করাটা খুব জরুরি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই জিনিস। হ্যাঁ, সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূল একই, এক কথা। সবৃদ্ধি মূল যা, চক্রবৃদ্ধি মূলও তাই। আচ্ছা, ঠিক আছে। আবার একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, ধরেন আমাদের যদি এরকম থাকে, ধরেন 3 এখানে আছে 8, হ্যাঁ, এরকম আছে, যেখানে হাতে আছে, হাতে থাকলে হাতেরটা যোগ করবেন। যেমন লাস্ট ডিজিট আছে 8, 8 বসাবো, 8 বসালাম। হ্যাঁ, তারপরে 8 আর 3 যোগ করলে হচ্ছে 11, 11-র 1 বসাবো, হাতে থাকবে 1। 3 আর 6 যোগ করলে 9, 9 আর হাতের 1 মিলে 10, 10-এর 0 হাতে থাকলো 1। হ্যাঁ, 6 আর 5 যোগ করলে 11, হাতের 1 মিলে হচ্ছে 12, 12-র 2 হাতে থাকলো 1। 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 আর হাতের 1 মিলে 14, 14 4 হাতে থাকলো 1। 8 আর 4 যোগ করলে 12, 12 আর হাতের 1 মিলে হচ্ছে 13। হ্যাঁ, তাহলে 13, 3 হাতে থাকলো 1, আর লাস্টে যে 4 আর হাতের 1 মিলে 5। এইভাবে করে আপনি গুণ করে দিতে পারেন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একশো একুশের সাথে, হ্যাঁ, ওকে। 121-এর সাথে 11-র গুণটা আরেকবার দেখাই দিব। একই তো কথা হইলো ভাইয়া। 11-র সাথে 121 যদি গুণ করেন, তাহলে লাস্টে যে 1 আছে 1 বসাবেন। 1 আর 2 যোগ করলে 3 আসে, 3 বসাবেন। 1 আর 2 যোগ করলে 3 আসে, 3 বসাবেন, আর সামনে যে 1 আছে 1 বসাবেন। এই তো 1, 3, 3, 1। হ্যাঁ, এটা আসছে। এটাই তো। ক্লিয়ার? জি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা আমরা তাহলে সবৃদ্ধি মূলের যে অঙ্কগুলা করলাম, সবৃদ্ধি মূলের যে অঙ্কগুলো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে আমরা অনেক শর্টকাটেও আমরা এগুলো করতে পারি। তবে শর্টকাট গুলো এখানে আমি আবার দেখাবো, সমস্যা নাই। তো প্রথমত যেই জিনিসটা আমি দেখালাম ওটা আপনি মনে রাখেন, আপনার কাজে দিবে। আর আরেকটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, আপনাদের এই যে 2.2, এটা হচ্ছে মানে ক্লাস 8-এর বইয়ের 2.2 যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার মানে আলটিমেট অঙ্ক, মানে চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো অঙ্কগুলো আমরা যদি করি, দেখা যাবে যে আমাদের অনেক কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। এখানকার প্রথম যে অঙ্ক, যে রিটেন যে অঙ্কটা, সেটা আমরা শুরু করি। এখানে আছে হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কের কথা যদি বলি, 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখেন। 7 নম্বর অঙ্ক, প্রথম 6টা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ গুলা পরে পরে এটা আমি স্ক্রিন শেয়ারে, ওগুলো এমসিকিউ গুলা টাইপ করা আছে, তো ওটা জাস্ট স্ক্রিন শেয়ারে দেখাবো। এখানে প্রথম যে অঙ্কটা দেয়া আছে, যে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন কত মানে এটা আসলে কি চাওয়া হয়েছে, কেউ কি বলতে পারবেন? যে চক্রবৃদ্ধি মূলধন কত বলতে কি চাওয়া হয়েছে বলেন তো? এটা কি মুনাফার পরিমাণ চাওয়া হয়েছে, নাকি মুনাফা আসলের পরিমাণ চাওয়া হয়েছে, না কিসের পরিমাণ চাওয়া হয়েছে? প্লিজ আমাকে একটু আনমিউট করেন, মাহফুজ ভাই।
ভাই এখন আনমিউট করাটা আমার মানে বোর্ডের জন্য আমার জন্য ঝামেলা, আনমিউট এখন করতে পারবো না ভাই। মানে আমি ওই এইটার মধ্যে আমার সাউন্ড আছে, তো আপনি একটু লিখিত ভাবে করে বলেন, আমি পরে আনমিউট করবো, সমস্যা নাই। হুম, মুনাফা আসল চাওয়া হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন বলতে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি চাওয়া হয়েছে, মুনাফা আসলের পরিমাণ চাওয়া হয়েছে, মানে মুনাফা যোগ আসল, চক্রবৃদ্ধি মুনাফা আসলটা কত হবে। তো আমরা তো ওই যে শর্টকাটটা দিয়ে যদি আমরা করে ফেলি, তাহলে ৮,০০০ গুণন কি হবে, 10% আছে, তার মানে ১১০/১০০। তাহলে ১১০/১০০ মানে তো 11/১০। এই 11/১০ কয়বার হবে, 11/১০ হচ্ছে 3 বার হবে, যেহেতু 3 বছর দেয়া আছে, তাই না? একেবারে ০০০ তিনটা শূন্য কাটা। আর এর আগের মতো যদি আমরা গুণ করি, ধরলাম 11-কে 11 দিয়ে গুণ করলে ১২১ আসে, ১২১-কে ৮ দিয়ে যদি গুণ করেন, ১২১-কে ৮ দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আসে ৮-কে ৮, ৮ দ্বিগুণে হচ্ছে ১৬, আর ৮-কে ৮ আর একে হচ্ছে ৯, তাকে 11 দিয়ে গুণ করব, কারণ লাস্টে 11 দিয়ে আমার গুণ করা তো সহজ। তাহলে লাস্টে থাকে ৮, ৮ আর ৬ যোগ করলে হচ্ছে ১৪, ১৪-র ৪, হাতে থাকলো ১, এবং ৬ আর ৯ যোগ করলে ১৫, আর হচ্ছে হাতের ১ মিলে হচ্ছে ১৬, হাতে থাকলো ১, আর ৯ আর ১ হচ্ছে ১০। তার মানে ১০৬৪৮, ১০৬৪৮, এই এত টাকা, এইটা হচ্ছে আপনার মূলধনের পরিমাণ। সবাই কি ক্লিয়ার? দেখেন তো, সবাই ক্লিয়ার? কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোনটা? আহ মফিজুল নাকি, এনার নাম কি, থামেন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, মফিজুল হৃদয়, আনমিউট করে বলেন তো কি বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আপনি যখন বোর্ডে লেখেন তখন আমরা ক্লিয়ার বুঝতেছি না স্যার। আপনি বুঝতেছেন না, আমরা কেন বলতেছেন, এই যে আপনাকে, এই যে এই সবাই আপনারা স্যার এখন ইয়ে করেন সবচেয়ে বেস্ট হয় এখন। স্যার। না না না, আমি যখন বোর্ডে লিখতেছি বুঝতেছেন না ক্লিয়ার, এটা স্যার আমাকে তখন একটু বুঝা আমাকে বলতে হবে। স্যার তখন বুঝা এই যায় না, এখন মোটামুটি বুঝা যাচ্ছে। না না না, আপনি ইয়ে করেন, আপনি আপনি মিউট করেন, আপনাকে সবাই পাবলিকলি, ওই যারা জুমেও আছেন ওরা পাবলিকলি আপনারা কমেন্টটা করেন, আমি আমি ইয়া করে দিচ্ছি, আপনি ডিরেক্ট আমাকে কমেন্ট করার দরকার নেই, আপনারা কমেন্ট করেন যে আপনারা ক্লিয়ার কিনা। আমার কথা হচ্ছে কি, হ্যাঁ পাবলিকলি কমেন্ট করতে বলছি, ডিরেক্ট না, ডিরেক্ট না। এই যে, হ্যাঁ এই যে দেখেন, সব বোঝা যাচ্ছে। আমি তো এটাই বলতেছি, এই যে যারা এই যে এরকম করে কমেন্ট করেন যে বোঝা যাচ্ছে না, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না, ভাই আপনার নেটে প্রবলেম, আপনি বুঝতেছেন না কেন? আপনার নেটে প্রবলেম, আপনি জাস্ট এই রেকর্ডিং ভিডিওটা দেখবেন যখন, তখনই দেখবেন যে সব ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার নেটে প্রবলেম, নেটের মধ্যে প্রবলেম থাকলে এই প্রবলেম হইতে পারে, আর কোনো ভাবে করে এই প্রবলেম হবে না, আমি যদি সেটাই বলতেছি, নেটের মধ্যে প্রবলেম। কারণ আমার সামনে আরেকটা আরেকটা জায়গায় রেকর্ডিংটা চলতেছে, কারণ আমি ওই জায়গায় দেখতেছি, যদি ওখানে প্রবলেম থাকে তাহলে আমিও এখানে দেখতে পাবো যে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা জিনিস। হুম, ঠিক আছে, ওকে। না, আমি আজকে কিন্তু বোর্ডে নিচ্ছি, মানে বোর্ডে ক্লাস নিব এমনই নয়, কারণ আমাদেরকে দুইটা ফ্লেভারই, মাঝে মাঝে এমন কোশ্চেন, ওকে ঠিক আছে, সমস্যা নেই, কোশ্চেন করুক ভাই, মানে যে কেউ কোশ্চেন করতেই পারে, যে কোনো কোশ্চেন করতে পারে, তবে জিনিসটা ক্লিয়ার হওয়া ভালো। অনেকেই মনে করে যে মনে হয় কেউই শুনতে পাচ্ছে না, যে আমরা শুনতে পাচ্ছি না এই কথাটা বলতেছে, আসলে তা নয়। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? তো এইটার এই রকমের অঙ্ক আমরা রিটেনে আসলে জাস্ট এর উপরে একটা লাইন লিখে ফেলতে পারি, যে রিটেনে আসলে সি ইকুয়াল আমরা কি লিখবো, পি ইন্টু 1+r⁴n, শুধু এই সূত্রটা লিখবো। হ্যাঁ, এই সূত্রটা লিখার পরে এই লাইনটা লিখে ফেলবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? আমরা যে সূত্রটা লিখে ফেলবো তার উপরে এই লাইনটা লিখে ফেলবো, যদি রিটেন, হ্যাঁ রিটেনে রিটেনে যদি আসে। ওকে, আমার কোনো কোশ্চেন দেখেন না, আপনি কে, আমি এটা বুঝি না। আপনার, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখেন, অ্যাকচুয়ালি
দুইটা কোশ্চেন করছি, কি কোশ্চেন করছেন? আপনার নাম কেন লেখা নাই? আপনার নিজের নামটা টিটি খান, টিটি খান, কি কোশ্চেন করছেন বলেন, 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 আনমিউট করে বলেন কি কি কোশ্চেন করছেন। হ্যাঁ রে, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ওকে, বুঝতে পারছি। ভাই শুনেন, একটা জিনিস কি, একটা জিনিস সম্পর্কে আমি বলি, ধরেন মানে একটা জিনিস চিন্তা করেন, আমার আমার একটা জিনিস খারাপ লাগে কি, আপনারা কি মানে জবের পরীক্ষা তো দিবেন তাই না? জবের পরীক্ষা যে দিবেন এটা তো আর ক্লাস 1 বা 2 এর বিষয়টা না। অনেকে কোশ্চেন, যে কোশ্চেনটা আমার করছে 121 দিয়ে গুণ হইলো কিভাবে, মানে এটা কি ধরনের কথা ভাই? আপনাদের নিজের কাছে কি খাতা কলম নাই? আপনারা নিজেরা 3টা শূন্য কাটা দিচ্ছেন, 3টা শূন্য কাটা দিয়ে আমি একটা কাজ করছি কি, 2টা 11 গুণ করছি, 2টা 11 গুণ করে 121 বসাইছি, এবং তার সাথে 8 গুণ করছি ফার্স্টে, তারপরে 8 গুণ করে বসাইছি, তার সাথে এই 11টা গুণ করছি। এটা কি কোনো কোশ্চেন হইলো? আমি মানে পুরাই অবাক হয়ে যাচ্ছে, মানে এটা কোনো কোশ্চেন হইলো না। এটা কোশ্চেনটা এই কারণে যে সব আমাকে গিলায় দেন। আসলে পড়াশোনা তো এরকম না ভাই, পড়াশোনা তো একটু নিজেকে বুঝার চেষ্টা করতে হবে, যে 11 আর 11 গুণ করে মনে হয় 121 আসছে, নিজের ব্রেনটা তো একটু হইলো খাটাতে হবে। আমি সব জিনিস যদি এটা 11 কে 11 দিয়ে গুণ করে 121 আসছে, তার সাথে এই 8 গুণ করা হলো, তারপরে এটা আসলো, তার সাথে 11 গুণ করা হলো, এটা হয় না আসলে এতটা এইভাবে করে। হ্যাঁ, চক্রবৃদ্ধি মানে কি এর আগের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন চক্রবৃদ্ধি মানে কি। এর আগের যে ভিডিওটা আছে চক্রবৃদ্ধি মানে কি, এর আগের ভিডিওটা দেখেন নাই? আচ্ছা, এটা ঠিক আছে, এটা গেল। মূলধন মানে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, একবার যদি বেশি নেটে সমস্যা হয় তাহলে ফোনটাকে একবার রিস্টার্ট দিয়ে রিফ্রেশ করে নিতে পারেন। হ্যাঁ স্যার, সময় নষ্ট হচ্ছে বোর্ডে, সমস্যা নেই। বোর্ডে সময় নষ্ট হইলে সমস্যা নেই, আপনাদের সাথে তো আর আমার 2-1 দিনের পড়া না, অনেক দিনের পড়া। আমি স্ক্রিনে এগুলো এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই, যে সময় নিয়ে টেনশন করার কিছু নাই। সিলেবাস তো শেষ করব, তারপরেই তো ইয়া শেষ হবে, এমন তো কোনো বিষয় না যে আহ, এই একটা নির্দিষ্ট। উনি একজন বারবার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন গুলা দেখেন, কোশ্চেনটা হচ্ছে আমি বললাম যে অঙ্কটাকে যখন আপনি করবেন যে 10%, এখন এখন অনেকেই বলবে যে এই যে সহজ কথাগুলো বারবার করে বললেন না, হ্যাঁ এতে করে টাইমটা নষ্ট হচ্ছে। কিন্তু যে কোশ্চেন করছে ওর জন্য যদি না বলি, ও বলবে যে হ্যাঁ আমি কোশ্চেন করলাম, অ্যান্সার তো দিল না, আসলেই তাই বলবে। মানে এক একজনের চাহিদা হচ্ছে এক এক রকম। দেখেন এই যে 8,000 টাকার এই বিষয়টা, এটা এটা হচ্ছে 10% মুনাফায়, 10% আছে আমার মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? মুনাফাটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটা দেওয়া ছিল 3 বছর। ভাই আমি বলছি, আমি বলছি, আমার খুব হাসি পাচ্ছে একটা জিনিসে, যে চক্রবৃদ্ধি মূলধনের আপনি হয় P × 1 + R⁴ এটা ব্যবহার করতে পারেন, যার ইচ্ছা ভাই এটাই ব্যবহার করেন, সমস্যা নাই। যে 1 + R মানে হচ্ছে 10, 10% মানে 10/100, কাটাকাটি করলে 1/10 আসে টু দি পাওয়ার n। এখন সব সময় দেখতে পাচ্ছেন যে এই যে 10 লসাগু করলে 10, এখানে আসে 10 + 1 মানে 11 আসে, টু দি পাওয়ার n 3 মানে এইটাই 3 বার গুণ। এটাকেই আপনি একবারে শর্টকাটে লিখতে পারেন ভাইয়া, এই জিনিসটা বুঝাইছি, যে 10% মানে 10% যদি আপনার দেওয়া থাকে, এটা 100-র সাথে যোগ করে বসাবেন, 100-র সাথে যোগ করলে হয় 110, 110, 110, আর নিচে সবসময় 100 থাকবে, কাটাকাটি করলে 11/10। এটাই 3 বছর, তাই 11/10টা 3 বার আসবে। একটা সাধারণ জিনিস এটা, এইটা বুঝতে যদি এতক্ষণ সময় লাগে, এটা তো খুবই স্বাভাবিক জিনিস, এইটুকু জিনিস, এটা হচ্ছে, এটা শর্টকাট আমি দিচ্ছি, এটা যদি শর্টকাট, যদি অ্যাপ্লাই করার ইচ্ছা না হয় কইরেন না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আর কোশ্চেন করেন না ভাই, রুমান ভাই পরে, রুমান ভাই আর কোশ্চেন করেন না, অনেকক্ষণ ধরে কোশ্চেনেরই অ্যান্সার দিতেছি, আর কোশ্চেন করেন না, হয়েছে। ওকে, এখন 8 নাম্বার দেখেন।
দেখি রুমান ভাই নাকি? ওকে, ঠিক আছে, শোনেন। এরপরে আপনাদের আরেকটা আরেকটা ইয়ে করাচ্ছি, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 8 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার, এটা লাস্ট অঙ্কটা মানে মোটামুটি কঠিন আর কি। এটা লাস্ট অঙ্কটা যেটা আছে মানে ব্যাংকের রিটেনে ওটা 2-3 বার আসছে। লাস্ট অঙ্কটা আমরা আস্তে 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 5,000 টাকার 5,000 টাকা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য কত? হ্যাঁ, এটা যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন, যে এইখানে সরল মুনাফা, সরল মুনাফা তো আই ইকুয়াল পি এন আর। পি এর মান হচ্ছে 5,000, মানে পিআরএন দিয়ে দিই, পিআরএন। আর এর মান হচ্ছে 10/100, কারণ 10% মানে হচ্ছে 10% মানে 10/100, কাটাকাটি করলে 1/10। আর এর মান হচ্ছে আপনার 1/10, আর বছর হচ্ছে 3। তাহলে যদি আপনি কাটাকাটি করেন, তার মানে 3 আর 5 গুণ করলে 1,500 টাকা। তার মানে 3 বছর পরে 1,500 টাকা আসছে। আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হিসাব করি, আমাদের যে শর্টকাটটা আছে, চক্রবৃদ্ধিতে মুনাফা আসলের পরিমাণ দাঁড়াবে 5,000-কে আমি গুণ দিব কি দিয়ে, যেহেতু 10% দেওয়া আছে, তার মানে 110/100 মানে 11/10, গুণন 11/10, গুণন 11/10, মানে আবার আগের কাহিনী না, আবার আগের কাহিনী। 3টা শূন্য কাটা, এখানে 3টা শূন্যের সাথে, আর 2টা 11 গুণ করলে 121, 121-এর সাথে 5 গুণ করলে 121 গুণন 5 করলে 5-এ 5, 5 দুগুণে হচ্ছে 10, 5-এ 5, আর একে হচ্ছে 6, মানে 605। 605-কে 11 দিয়ে যদি গুণ করা যায়, তারপরে 5 আর 0 মিলে 5, আর 0 আর 6 মিলে হচ্ছে 6, আর সামনে একটা 6 বসবে। তার মানে 6,655 টাকা। 6,655 টাকা হচ্ছে মুনাফা আসলের পরিমাণ। তাহলে মুনাফার পরিমাণ কি হচ্ছে এখানে, যে 6,655 বিয়োগ হচ্ছে 5,000। তাহলে কত আসে? 5,000 টাকা বিয়োগ করলে আমাদের আসতেছে 1,655 টাকা। তাহলে এখানে আসছিল 1,500 টাকা, আর এখানে আসছে 1,500 টাকা, আর এখানে 1,655 টাকা। তাহলে পার্থক্য 3 বছরের পার্থক্য কত আসে? 3 বছরের পার্থক্য আসে 1,655 বিয়োগ 1,500 ইকুয়াল হচ্ছে 165 টাকা, না 155 টাকা। 155 টাকা আপনার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা দেখেন তো। স্যার বইটির কত নাম্বার পেজ? বইটির হচ্ছে 27 নাম্বার পেজ। হ্যাঁ, 27 নাম্বার পেজ ভাইয়া। হ্যাঁ, ফাল্গুন রিয়াদ, বইটির 27 নাম্বার পেজ, ক্লাস 8 এর বইয়ের 2.2 অধ্যায়ের 27 নাম্বার পেজ। আচ্ছা, আর কারো কি কোশ্চেন আছে দেখে নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করাই ভালো, এখনো বুঝি নেই তো। ফাল্গুন বলছে যে এখনো যারা বুঝেন নাই গোসল করে আসতে পারেন। আচ্ছা, আচ্ছা, বুঝে নিন। ওকে, ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার না? তো একটা কোশ্চেন ছিল, আরিফ আহমেদ বলছে। আচ্ছা আরিফ ভাই, কোশ্চেন করতে যাচ্ছেন করেন, সমস্যা নাই। হ্যাঁ, যারা ইয়াতে ওই যে 23 নাম্বার, আমার বইয়ে 27 নাম্বার পেজ, সাদ্দাম ভাই
মানে যারা ওই যে মেসেঞ্জারে লিখতেছেন ওইটা মানে ইয়েতে ফেসবুকে আছেন তারা। হ্যাঁ বলেন আরিফ ভাই, বলেন, আনমিউট করে বলেন। বোর্ড বেসড, তাহলে আসসালামু আমার আলাইকুম বইটির স্যার। সাথে মিলতেছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। স্যার যেখানে স্যার যে আবার আয়ের মানটা বের করা হয়েছে কেন? কোনটা? জি স্যার, এই যে ডান পাশে ডান পাশে কিসের মান বের করা হয়েছে কেন? আয়ের মানটা স্যার আয় কেন বের করলাম? মানে মুনাফা কি চক্রবৃদ্ধি, তো এটা মুনাফা আসল, মুনাফার জি আসল স্যার, যোগ করে এটা জি মান। স্যার, তাহলে আর এই পাশে তো মুনাফা পাইছেন, তাহলে দুই জি পাশে স্যার। মুনাফার পার্থক্য চাওয়া হয়েছে। তাহলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে মুনাফা পাইছি এটা। মানে স্যার এই সূত্রটা, এই যে সি স্যার, ইজ ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। কিন্তু আই ইকুয়াল পি আর এন এটা হচ্ছে মুনাফার সূত্র। একটা মুনাফা আসলের সূত্র, এটা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার সূত্র এটা। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা আসলের সূত্র এটা। এটা থেকে আসল বিয়োগ দিলে মুনাফা পাওয়া যায়। জি স্যার, চক্রবৃদ্ধির জন্য আবার মুনাফা বের করা লাগবে না স্যার? যদি মুনাফা চাওয়া হয়, যেমন এর আগের বার তো মূলধন চাওয়া হয়েছে, মূলধন মানে আপনি 2 বছর পরে আপনার মূলধন কত হইলো, মানে মুনাফা আসলেই চাওয়া হয়েছে, তখন তার বিয়োগ করা লাগবে না। যদি চাওয়া হয় তাহলে লাগবে, যদি চাওয়া না হয় তাহলে লাগবে না। চাওয়ার উপরে ডিপেন্ড করতেছে। এর আগের জি অঙ্কটাতে চাওয়া হয়নি, এর আগের অঙ্কটাতে চক্রবৃদ্ধি মূলধন চাওয়া হয়েছিল, তাই বিয়োগ করতে হয় না। শুধু মুনাফা চাইলে বের করতে হবে। এখানে মুনাফা দুইটার পার্থক্য চাওয়া হয়েছে, যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। ঠিক আছে, জি। মিউট করেন। ওই ভাই বলছে, ভালোই বলছে এখানে, ভাই রে ভাই, হ্যাঁ ভাই রে ভাই, 23 নম্বর পেজে আমি ভারত থেকে আছে, আমি কোন বই দেখবো, আমাদের দেশের বই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আহ মানে একজন বলছে যে পিছনে প্রধানমন্ত্রীর বাণী আছে কিনা। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বাণী আছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্যতা অর্জন করো। আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে বলছে, বিদ্যা পরম ধন। আচ্ছা ঠিক আছে। শহীদুল ভাই আবার বলছে যে ঝাপসা দেখা যাচ্ছে। ভাই ঝাপসা আমার জন্য দেখা যাচ্ছে না, আপনার আপনার ইয়াতেই ঝাপসা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এবার এরপরের ইয়েটা দেখেন, যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন হচ্ছে চক্রবৃদ্ধিতে 1 বছরান্তে মূলধন 6,000 6,500 টাকা, এবং 2 বছরান্তে মূলধন, এটা মূলধন কত দেখেন, সবাই খেয়াল করে কি বলছে, যে 8 নম্বরে, এটা হচ্ছে 9 নম্বরে, একই হার একই হার মুনাফায়, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, 6,500 টাকা, এবং 2 বছরান্তে মূলধন 2 বছরান্তে মূলধন হচ্ছে 6,760 টাকা, 6,760 টাকা। হ্যাঁ, 6,760 টাকা। ওকে, মূলধন কত এটা চাওয়া হয়েছে, মূলধন কত। তো রিটেন টাইপ অঙ্ক, তো কিভাবে করে আমরা করতে পারি, এগুলো কিন্তু একটু বুঝে করতে হবে। এগুলো বুঝে বুঝে একটু করলেই হয়ে যাবে, এমন কোনো কিছু না, কোনো রকেট সায়েন্স নাই, একেবারে আগের মতোই অঙ্ক, সেম টাইপেরই অঙ্ক। তো একই হার মুনাফায় 1 বছরান্তে মূলধন, 1 বছরান্তে মূলধন মানে, আপনাকে যদি আমি বলি মূলধন 1 বছরান্ত পরে সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু, হ্যাঁ, 1 + r⁴n। হ্যাঁ, এক এক বছর পরে মূলধন তো হচ্ছে আপনার 1 বছর, যেহেতু বলছে এর মানে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে হচ্ছে 6500, সি এর মান দেওয়া আছে 6500। ঠিক আছে, সি এর মান 6500 দেওয়া আছে। কত আর আচ্ছা, এনাকে একটু কোশ্চেনটা করতে দিই।
রুমিন, ওকে, চলে গেছে। আচ্ছা থাক, চলে গেছে, সমস্যা নেই। 6500 এটা দেওয়া আছে 1 বছরান্তে মূলধন, এবং 2 বছরান্তে যে মূলধনটা দেওয়া আছে 2 বছরান্তে সেই মূলধনটা কত দেওয়া আছে যে 6760 টাকা না? তাহলে পি ইন্টু 1+r² এই জিনিসটা দেয়া আছে। তো এই এই যে এই অঙ্কটা অনেক প্রসেসে করা যায়, অনেকগুলা প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি, অনেকগুলা প্রসেস অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করতে পারি, অনেকগুলা প্রসেস। তো দেখেন, প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে এইখানে আমাদের দুইটারই তো আর এর মান তো সমান, মানে দুইটা ক্ষেত্রেই আমাদের একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে। তার মানে আমার যে মূলধনটা আছে, মূলধনটা একটা নির্দিষ্ট মূলধন ছিল, সেটা হচ্ছে পি, এবং একই হার যেহেতু মুনাফায় 1 বছরান্তে যে মূলধনটা হয়েছে সেটা এত, আর 2 বছরান্তে মূলধন এত। তার মানে এখানে পি আর আর এর মানটা তো সেম। তার মানে আমরা এইখান থেকে আমরা কিভাবে করে অঙ্কটা করতে পারি, এই ধরনের যখন আপনারা অঙ্ক দেখবেন তখন দুই ভাবে করা যেতে পারে। আপনি এই ইকুয়েশনটাকে, এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা মনে করেন 2 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 আর 2 আপনি দুটাকে ভাগ করে দিতে পারেন। দুটাকে যদি আমি ভাগ করে দিই, দেখেন যে 6500 ভাগ হচ্ছে 6760, এটাকে আমি মনে করেন ভাগ করে দিলাম। এটা ভাগ করে দিলে এখানে পি ইন্টু 1+r এটা আছে, পি ইন্টু 1+r এটা আছে, আর নিচে আছে পি ইন্টু 1+r⁴n, মানে হচ্ছে স্কোয়ার আছে। এটা কি বুঝেছি? এটুকু কি বুঝেছি আমরা? হ্যাঁ, এই কোশ্চেন স্যার আমি কোশ্চেনটাই বুঝতেছি না, কাইন্ডলি কোশ্চেনটা আবার একটু বলবেন। কোশ্চেনটা বুঝতেছেন না? লিখাই তো দেওয়া আছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা এবং 2 বছরান্তে মূলধন হচ্ছে এত টাকা। এটা মানে কি, যে আপনার একটা মূলধন মানে একই হার মুনাফায়, আপনি মনে করেন 10% হার মুনাফায়, হ্যাঁ, একটা মূলধন রাখছেন, যেই টাকাটা আপনি রাখছেন সেই টাকাটা 1 বছর পরে এত টাকা হয়েছে চক্রবৃদ্ধি মূলধনে, এবং 2 বছর পরে এত টাকা হয়েছে, দুটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনে। বুঝেন নাই? কোশ্চেন বুঝেন নাই? তা আপনাকে বলছি যে মূলধন কত রাখছিলেন, এই দুটার মান দেয়া আছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে 1 নং আর 2 নং ভাগ করে দিতে পারেন। কেন? তাহলে পিপি কাটা গেল, এখান থেকে আপনি আর এর মানটা বের করতে পারেন সুন্দর করে, আর এর মান বের করে আপনি আবার পি এর মান বের করে ফেলতে পারেন। এটা আপনার কাজ করা যেতে পারে। তো এই দুটা শূন্য মনে করেন কাটা, তাহলে এখানে কি থাকে, এটাকে যেহেতু এগুলা 25 দিয়ে কাটাকাটি করা যায়, আমরা জানি যে 25কে 26 দিয়ে গুণ করলে 26 দিয়ে গুণ করলে 25 গুণন 26, আর হচ্ছে দুইটাই 26 দিয়ে যায়, তাহলে 26 গুণন 25 মানে এটা, আর 26 গুণন 26 মানে এটা। তার মানে 25/26 ইকুয়াল হচ্ছে 1/1+r। তার মানে আমাদের থাকছে কি 25 + 25r ইকুয়াল হচ্ছে 26। তার মানে 25r ইকুয়াল হচ্ছে 1, আর ইকুয়াল হচ্ছে 1/25। 1/25 মানে 1/25 ইন্টু হচ্ছে 100%, পার্সেন্টেজে যেহেতু প্রকাশ করতে হবে, তার মানে 4% হবে অ্যান্সার। দেখেন কোশ্চেনটা মানে 4% হচ্ছে আমাদের ইয়ার মান, পার্সেন্টেজের মানে। এটা যদি আর এর মান বের করতে বলতো, আর এর মান যদি বের করতে বলতো তাহলে 4% আপনার অ্যান্সার হইতো, কিন্তু আমাকে মূলধন চাওয়া হয়েছে। তাহলে আমি যে কোনো এক জায়গায় এই আর এর জায়গায় 1/25 যদি বসাই দিই, মানে এখানে 6500 ইকুয়াল পি ইন্টু 1 + 1/25, তার মানে পি ইন্টু 25, এখানে হচ্ছে 26, এটা ইকুয়াল হচ্ছে 6500। তার মানে পি এর মান হচ্ছে 6500 গুণন 25 বাই হচ্ছে 26, তাই না? এখন এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে অ্যাকচুয়ালি আপনার 26 আর 25 গুণ করলে যেহেতু এটা আসে 250, 25 25 625, মানে 6250 আপনার অ্যান্সার। এটা কি বুঝেছেন? দেখেন তো কোশ্চেনটা। আমি কমেন্ট দেখতে, যারা কমেন্ট দেখতে অবস্থা না তারা ফুল স্ক্রিনে ক্লাস করেন, কোনো সমস্যা হবে না, আর হাবি জাবিও দেখতে হবে না। আচ্ছা ওকে,
আচ্ছা, ঠিক আছে। সবাই কি এটা কি দেখতে পাচ্ছেন? মানে এটা কি অঙ্কটা বুঝেছেন? সবাই কি বুঝেছি অঙ্কটা? আচ্ছা, হ্যাঁ, অনেকে বলতে বুঝি নাই। ওকে, ঠিক আছে। আপনারা এই ধরনের অঙ্ক করার কিন্তু মন মানসিকতা থাকতে হবে। এটা এটাতে যেহেতু আমরা রিটেন সহকারে কোর্স, এই টাইপের কিন্তু অঙ্ক আসবেই। হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের করতেই হবে। দেখেন যে এখানে কি বলছে, যে 1 বছর পরে যে মূলধনটা আপনি পাবেন, চক্রবৃদ্ধি মূলধনটা পাবেন, সেটা হচ্ছে এটা। আপনি তো জানেন যে চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসল যেটা আসবে, সেটা হবে হচ্ছে এত। আর এটা সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n, মানে তো 1 বছর যেহেতু 1 আছে, আর 2 বছর পরে এইটা ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 + r টু দি পাওয়ার স্কোয়ার আছে। তো এই দুটা যদি আমরা পেয়েছি, আমরা এইখান থেকে আমরা যদি আর এর মান বা পি এর মান যদি বের করতে চাই, অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে একটা প্রসেস কি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দেন, যেমন আপনার যদি কোনো সময় আপনি যদি দেখেন যে এক্স ওয়াই ইকুয়াল, মনে করেন 10 দেওয়া আছে, আর এক্স এর মান ধরেন, এক্স এর মান দেওয়া আছে 2। আমার সবচেয়ে সহজ উপায় কি হবে, ওয়াই এর মান বের করার সবচেয়ে সহজ উপায় কি হবে, এক্স ওয়াই কে এক্স দ্বারা ভাগ করব, তাহলে 10 কেও 2 দ্বারা ভাগ করব, তাহলে এক্স ওয়াই কে এক্স দ্বারা ভাগ করলে ওয়াই আসে, ওয়াই ইকুয়াল 5 আসে। সেরকম আমি যদি এইখানে এই দুটাকে যদি পরস্পর ভাগ করে দিই, তাহলে পি আর পি কাটা যায়, শুধুমাত্র আর থাকে, শুধুমাত্র আর থাকে, শুধুমাত্র আর থাকে। তাহলে এইখানে আমাদের এই দুটাকে আমরা ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পরে এই পাশে কাটাকাটি করলে, যে এই যে 1 + r, তার সাথে 1 + r² যদি আমি ভাগ করে দিই, 1 + r² মানে তো 1 + r × 1 + r, তার মানে একটা কাটাকাটি গেল, আর একটা 1 + r থাকে। আচ্ছা, আর এখানে 6500, এইটাকে যদি এটা দিয়ে কাটেন, হ্যাঁ, এগুলো একটু শিখতে হবে। এগুলো এগুলো আপনাদেরকে নর্মালি শিখতে হবে, এগুলো কিছুই না। যে 6500 ভাগ 6760, এটাকে যদি কাটাকাটি করি, কিভাবে কাটাকাটি করলাম, যে এটা 0 0 কেটে দিচ্ছি। ওদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, এদের ক্যালকুলেটর ইউজ করার অঙ্কও আছে। হ্যাঁ, এগুলো যে সবগুলোই ক্যালকুলেটর ছাড়া করা যাবে এমন নয়, তবে এটা আপনার দিতেই পারে, এটা বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, সেই জন্য আমি এটাকে সিলেক্ট করেছি। এটাও এখন দেখেন, 25কে, এই যে উপরে আছে 650, নিচে আছে 676। এখন আপনি যদি এটা না জানেন যে 25 × 25 মানে হচ্ছে 625, এটা যদি জানেন, তাহলে 25 × 26 মানে কি হবে, আরো একটা 25 যোগ হইলে কি হবে, 650 হবে। তার মানে 25 × 26 মানে হচ্ছে 650, 25কে 26 দিয়ে গুণ করলে 650 আসে। এটা যেমন জানতে হবে। আবার 26-এর স্কোয়ার যদি না জানেন, তাহলেও আপনি এই জিনিসটা পারবেন না, যে 26কে 26 দিয়ে গুণ করলে আসলে 676 আসে। তো যাই হোক, এটা এটা মানে না জানলে আস্তে আস্তে করে শিখতে হবে, যে কিভাবে করে এগুলো, মানে নর্মালি 25কে 25 দিয়ে গুণ করলে 625 আসতেছে, 25কে 26 দিয়ে গুণ করলে 650, তার মানে 25 দিয়ে কাটাকাটি যায়। 25কে 26 দিয়ে গুণ করলে 25কে 26 দিয়ে গুণ করলে এটা আসে, আর 26কে 26 দিয়ে গুণ করলে এটা আসে। দুটাকে যদি আমি 26 দিয়ে গুণ করি, উপরে আসবে 25 আর নিচে আসবে 26, কারণ এই নিচেরটা হচ্ছে 26 × 26, আর উপরেরটা 25 × 26, 26 26 কাটা, তাহলে একটা 26 নিচে আর উপরে একটা 25 থাকে। তার মানে এখানে 26 থাকে, এখানে 25 থাকে। তার মানে 1 + r, তাহলে 25/26, 1/1 + r। তারপরে যদি আপনি গুণ করে দেন, আর এর মান আসছে 1/25। যদি পার্সেন্টেজ বের করতে বলতো, এখানে 4% বের করার প্রয়োজন নাই, কিন্তু আপনার যদি হার চাওয়া হতো, মূলধন না চেয়ে আপনাকে হারের পরিমাণ চাওয়া হলো, তাহলে 4% অ্যান্সার বের হতো, সেটা আমি দেখিয়েছি। আর এর মান যেহেতু আমি বসাই দিয়ে আমি অ্যাকচুয়ালি বের করব হচ্ছে পি এর মান, তাহলে আর এর মানটা এই যে এই 1 নম্বর ইকুয়েশনে আর এর মানটা বসিয়ে দিয়েছি, 1/25 যে আসছে, সেটা আর এর মানটা বসিয়ে দিয়েছি, এখান থেকে পি এর মানটা পাওয়া গেছে। আপনারা কি বুঝেন নাই? হ্যাঁ, কঠিন তো লাগবেই, কঠিন লাগবে না মানে কি, বুঝেন নাই? আহমেদ আদনান, কমেন্ট পড়তে আসলাম, কমেন্ট পড়তে আসছেন, আসেন, পড়াশোনা না করে কমেন্ট পড়তে আসছেন। আচ্ছা, শর্টকাট নাই, এটার কোনো শর্টকাট নাই, এটা এরকমই, সব অঙ্কে শর্টকাট, মানে এটা তো রিটেন অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে রিটেনের অঙ্ক। শর্টকাটের অঙ্কগুলো তো শর্টকাটেই দেখা দিই, কোনো সমস্যা নেই। সবগুলো অঙ্ক তো আর মানে এমসিকিউ এর জন্য নয়, আবার সবগুলো অঙ্ক রিটেনের জন্য নয়, তাই দুই টাইপেরই অঙ্ক আছে, ঠিক আছে।
হ্যাঁ, কোর্স শেষ হলো, ক্লাসগুলা কিছুদিন দেখা যাবে। কোর্সটা শেষ হলো কিছুদিন হলেও ক্লাসটা দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের আরেকটা অঙ্ক দিয়েছে যে বার্ষিক 10%, 10 নাম্বার অঙ্ক। সেটা হচ্ছে যে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা, 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আচ্ছা, দরকার নাই, সবৃদ্ধি মূল নির্ণয় করেন তাহলেই হবে। চক্রবৃদ্ধি মুনাফা তো একই কথা, যে মুনাফা হচ্ছে পরে মুনাফা আসল থেকে সবৃদ্ধি। আচ্ছা, সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে কিন্তু চক্রবৃদ্ধি, মানে এটাই সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আসল, মানে সুদ আসল আমরা যেটাকে বলি। হ্যাঁ, এই সবৃদ্ধি মূল যখনই দেখবেন এটা মানেই হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলের পরিমাণ চাওয়া হয়েছে। তাহলে আমরা কি সূত্রটা কি জানি? যে আমাদের আছে 10,000 টাকা, তাহলে 10,000 গুণন এখানে এখানে কত আছে? 8.50। তাহলে 8.50-এর সাথে আমি যোগ দিব হচ্ছে 100, তাহলে 108.5, তাই না? ডিভিশন 100 গুণন 108.5 ডিভিশন 100। এটা কি বুঝেছি? আচ্ছা, কারা কারা বুঝছি? এই যে এই জিনিসটা যে আমি লিখলাম, এটা কারা কারা বুঝেছি একটু লেখেন দেখি। কারা কারা বুঝেছেন আপনারা? এই জিনিসটা কারা কারা বুঝেছেন? নুসরাত, নুসরাত জাহান, সমস্যা নাই। আপনি, হ্যাঁ নুসরাত জাহান, সমস্যা নাই। প্রজেক্ট ভাই, এই যে অনেকেই মানে নিজেরা নিজেরা কমেন্ট করতেছেন অযথা, মানে নিজেরা তো পড়তেছেন তাই না, কষ্ট করে আসছেন, অযথা আউল ফাউল কমেন্ট করতেছেন যে একে বাস দিচ্ছেন, ও ওকে বাস দিচ্ছেন। দরকার কি? দরকার নাই ভাই। এমনি এমনি মানুষকে শুনেন, যে কোনো আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষের একটা খুব কমন টেন্ডেন্সি হয়ে গেছে, যে কোনো জিনিসে এত কমেন্ট করতে পারে। দরকার নেই ভাই, এত এত মানে নর্মাল হয়ে যায় না, দরকার নাই। হ্যাঁ, মানুষকে ওই যে বলে না যে আপনি যদি একটা মূর্খের সাথে যদি মানে তর্ক করেন, তাহলে কে মূর্খ এটা বোঝা যাবে না। সবচেয়ে বড় কথা, আপনাকে নিজেকেও মূর্খে মনে হইতে পারে, যে আপনি নিজে মনে করতেছেন মূর্খকে বুঝাচ্ছেন আপনি। দরকার নাই। আপনারা যারা মনে করতেছেন যে আরেকজন বলদামি করতেছে, আমি ওরা বুঝায় সঠিক বানাবো, দরকার নাই। হ্যাঁ, আপনারা শুধু এটা, হুম, 2 বছরের জন্য, সেজন্য 2 বার গুণ। হ্যাঁ, মানে আমি যে বলেছিলাম না, সি ইজ ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এটা যে বলেছি, তার মানে 1 + r এর মান হচ্ছে কত? এই যে 8.50, তাই না? 8.50 এটা। তাহলে এইটা তো 8.50 তো পার্সেন্ট, তাই না? 8.50% মানে কি? 8.50 বাই হচ্ছে 100 থাকবে। তাহলে লসাগু করার পরে 100, 100 আর 8.50 মিলে 100, 108.5, আর নিচে একটা 100 থাকতেছে। এইটা টু দি পাওয়ার এন, মানে এখানে তো স্কোয়ার ছিল, যেহেতু 2 বছর আছে স্কোয়ার ছিল, তাই এটা 2 বার গুণ হয়েছে। কেন 2 বার গুণ হয়েছে? যতবার এখানে যত বছর থাকবে ততবার এই একই জিনিসটা গুণ করব, এটা বারবারই বলছি। তাহলে আমাকে আসলে 108.5 আর 108.5 এই দুটো আমাকে গুণ করতে হবে। 108.5 এবং 108.5 গুণ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। তো বিশাল বড়, বিশাল বড় গুণ, সমস্যা নাই। আমরা 108.5 আর 108.5 এই দুইটা যদি গুণ করি, তাহলে কত আসবে? 5×5 = 25। গুণ করেন, গুণ করেন, গুণ করা মানে আমার কথা হচ্ছে নর্মাল প্রসেসিং, নর্মাল প্রসেসিং গুণ করে দেন, গুণ করে দেন সবার। ঠিক আছে, গুণ করে দেন, তাহলেই পারবেন। তাহলে 5×5 = 25,
5 8 40, 40 আর 2 হচ্ছে 42, আর হাতে থাকলো 4, তার মানে 4 0, 5 হচ্ছে 5। আচ্ছা, তারপরে 5 8 40, হাতে থাকলো 4, 8 8 64, 64 আর 4 হচ্ছে 68, হাতে থাকলো 6, আর 8 হচ্ছে 8। আচ্ছা, এটাতে তার মানে 2টা 3টা শূন্য, 2 3 4টা শূন্য, 1 দিয়ে গুণ করলে এখানে আসতেছে হচ্ছে 5 5, তারপরে 8, তারপরে 0 1, তাই না? এগুলো যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে। মানে 5-এর সাথে যখন আমরা গুণ করলাম এটা পেয়েছি, একটা শূন্য দিয়ে আমরা গুণ করেছি, তারপরে 2টা শূন্য দিয়ে গুণ করেছি, তারপরে 3টা শূন্য দিয়ে আমাদের গুণ করতে হবে। এখানে 2টা শূন্য দিয়ে গুণ আছে, এখানে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি এইখানে আসবে হচ্ছে 5, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। আচ্ছা, তাহলে 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, হাতে থাকলো 1, 12 আর 5 হচ্ছে 17, হাতে থাকলো 1, 8 8 16 আর 1 17, হাতে থাকলো 1, এখানে 1, এখানে 1। কত আসে? মানে কারো কি, কেউ কি করছেন আপনারা ক্যালকুলেটর বা সামথিং? কেউ একজন করছেন নি? এরকম আসছে 1 1 7 7 2। হ্যাঁ, যাই হোক, এটা তো এই দুইটা সংখ্যা গুণ করে আসছে। তো এখন আমার লাগবে হচ্ছে 11 7 7 2.25। কেন? কারণ এই যে দশমিকের পরে একটা ডিজিট, এখানে একটা ডিজিট, তার মানে 2 ঘর আগে একটা দশমিক বসবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক, হ্যাঁ এই ধরনের অঙ্ক খুবই কমন আপনাদের, বিশেষ করে এমসিকিউ বা রিটেন পরীক্ষায় এই ধরনের অঙ্কটা দেওয়ার পিছনে কারণ কি জানেন? এইটা পিছনে দেওয়ার, এইটার পিছনে এই টাইপের অঙ্ক দেওয়ার পিছনে কারণ, দেখেন, এই যে এই ক্যালকুলেশনটা, যে গুণটা যে করতে হবে, এটা কিন্তু ক্লাস 4 5 এর গুণ। কিন্তু এত বড় গুণটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে জানেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই কাজটা করবে সেটা হচ্ছে এই অঙ্কটা ছেড়ে চলে আসবে, অথবা মানে এত বড় গুণ দেখে ঘাবড়াই যাবে। তো আপনি যদি এক জায়গায় জব করেন, এবং জব করার সময় যদি আপনি একটা বিশাল বড় কাজ আসছে আর আপনি ওটা দেখে ঘাবড়াই গেলেন, তাহলে তো আপনি কাজটা শেষ করতে পারবেন না। সেই জন্য ওরা করে কি, এই রকমের ভেজালের অঙ্ক দিয়ে দেয়, যেটা অঙ্কটা কঠিন না, আপনার ক্যালকুলেশনটা করতে সময় লাগবে। এবং অনেকেই দেখা যায় এই অঙ্কগুলো ছেড়ে চলে আসে। সবাই কি এই অঙ্কটা কি ক্লিয়ার? আমরা কারণ আমার কিন্তু চাওয়া হয়েছে কি 2 বছরের সবৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধি মূল চাইছে, এখানে কিন্তু মুনাফা চাওয়া হয়নি, আমি কিন্তু বিয়োগ দিব না। এখানে যে অ্যান্সারটা বের হয়েছে সেটাই অ্যান্সার আর কি, বিয়োগ দিব না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যে অঙ্কটা করব এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আপনার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা খুব মনোযোগ সহকারে করবেন। এটা হচ্ছে আমাদের এখানকার 12 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক খুবই পরীক্ষায় আসে, তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখানকার এখানকার হচ্ছে 12 নম্বর অঙ্ক। কি লিখেছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকার ঋণ নিলেন। ওকে, প্রতি বছর শেষে তিনি প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন।
দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে? দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইফতেখার ভাই, মানে বোর্ড বইয়ে তো দুইটা অ্যান্সার দেওয়া আছে, ইয়াতে ইফতেখারকে অ্যান্সার দিছে কি জানি, বোর্ড বইয়ে দুইটা অ্যান্সার দেওয়া আছে। সুজন সুজন বলছে যে দুইটা অ্যান্সার দেওয়া আছে, কারণ বোর্ড বইয়ে দুইটা জিনিস চাওয়া হয়েছিল, ওখানে চক্রবৃদ্ধি মূলধনের সাথে মুনাফার পরিমাণ চাওয়া হয়েছিল। আমি তাই আহ আমি তাই অ্যাকচুয়ালি ওখানে মুনাফার পরিমাণটা আমি লিখি নাই, আমি মুনাফা দেই নাই, বের করতে বলি নাই। বোর্ড বইয়ের অ্যান্সার দেখে তো লাভ নাই। ওকে, এক্সামে, হ্যাঁ এক্সামে এই টাইপের অঙ্কগুলা ডিরেক্টলি তুলে দেয়, যেহেতু বোর্ড বইয়ের অঙ্ক। এখনকার এখনকার হয় কি, এখনকার যে এক্সাম গুলা হয়, এক্সাম গুলাতে হুবহু হুবহু বোর্ড বই থেকে অঙ্ক তুলে দেয়। আপনারা লক্ষ্য রাখবেন যে হুবহু বোর্ড বই থেকে অঙ্ক তুলে দেয়। অঙ্ক বলেন বা অন্যান্য অন্যান্য সাবজেক্টের জিনিসগুলো বলেন, একবারে হুবহু তুলে দেয়। সেই জন্য ঠিক আছে, কোশ্চেন যে করেছেন এটার আমি অ্যান্সার দিলাম। আফরোজা ইসলাম, হ্যাঁ আফরোজা ইসলাম কোশ্চেন করছেন যে। ওকে, তো দেখেন, এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফা, একবারে সেম টু সেম অঙ্ক তুলে দেয়। সেই জন্য আমরা বোর্ড বইয়ের অঙ্কগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে দিবে। হ্যাঁ, আপনাদের এই যে এইবার বিসিএস পরীক্ষায় যে প্রিলিমিনারিতে যে কোশ্চেন গুলো আসছে, যে এই যে এই ভগ্নাংশ বড় নাকি এই ভগ্নাংশ বড়, একবারে ক্লাস 4 এর বোর্ড বই থেকে তুলে দিছে। দুইটাই ক্লাস 4 এর বোর্ড বই থেকে। ক্লাস 4, 5, 6, 7, 8 এগুলো সবগুলো বোর্ড বই থেকেই তুলে দেয়। বিসিএস এ যেটা আসছে ক্লাস 4 থেকে আসছে, একবারে ওদেরকে আমি করিয়েছি ক্লাস 4 এর স্টুডেন্টদেরকে। আচ্ছা ঠিক আছে, এক ব্যক্তি এক ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন, তাতে 5,000 টাকা ঋণ নিছে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন প্রতি বছর শেষে 2,000 টাকা করে পরিশোধ করেন। তাহলে এই যে 5,000 টাকা যে ঋণ নিয়েছেন, 5,000 টাকা যে ঋণ নিয়েছেন, তাহলে এক বছর পর এই ঋণের পরিমাণটা কত হবে? ঋণের পরিমাণটা কত হবে বলেন? ঋণের পরিমাণ দাঁড়াবে হচ্ছে যে 5,000 ইন্টু কত পার্সেন্ট? 8%। 8% মানে হচ্ছে 108/100। এটা আমি এক বছর পরে, যে আমরা কি এটা বলতে পারি? এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? এটা চক্রবৃদ্ধির ইয়াতে আমি যে শর্টকাটটা বলেছিলাম সেটা কি, যে এইটার সাথে 100 যোগ করবো, 100 যোগ করলে 108 উপরে, নিচে 100 থাকবে। এটা কয়বার লিখবো? যত বছর দেওয়া আছে। আমি তো এক বছরের কথা বের করতেছি, তাহলে এক বছরের জন্য আমি একবার লিখেছি। সবাই কি ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? সবাই এটা ক্লিয়ার? বোর্ড বই মিলতেছে না? ফাগুন, কোন বোর্ড বই মিলতেছে না? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, চেক করেন। এই অঙ্কটা দেখেন, এইখানে আমরা যদি বলি যে এইখানে, তাহলে 0 0 যদি কেটে দেই, তাহলে 50 গুণন মানে 5 কে আপনি যদি গুণ করেন, 5 8 হচ্ছে 40, 5 0 0 4, 5 ওকে হচ্ছে 5, তার মানে 5400 টাকা। 5400 টাকা আপনার হচ্ছে এক বছর পরে ঋণটা হয়ে দাঁড়াবে 5400 টাকা। এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এক বছর পরে এটা 5400 টাকা হয়ে দাঁড়াবে, বুঝছেন? আচ্ছা, তার মধ্যে প্রতি বছর শেষে ইনি কিন্তু 2,000 টাকা দিয়ে দেন। তাহলে 2,000 টাকা পরিশোধ করার পর, 2,000 টাকা পরিশোধ করার পর ঋণ কত হবে? পরিশোধ করার পর ঋণ, এখন ঋণ কত টাকা আছে আর? যে 5400 ভাগ 2,000 মাইনাস 2,000, তার মানে আর হচ্ছে 3,400 টাকা ঋণ আছে। ক্লিয়ার? এক বছর পরে যখন 2,000 টাকা আমার পরিশোধ করে দেওয়া হয়েছে, পরিশোধ করে দেওয়ার পরে আমাদের ঋণ আসছে 3,400 টাকা। এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার না? হ্যাঁ, 3,400 টাকা। তো এক বছর পরে আমাদের 3,400 টাকা ঋণ হয়েছে।
তাহলে দ্বিতীয় বছরে যে আমরা দেখেন এই 3400 টাকা কিন্তু আমরা এখন 1 বছর পরে, আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থাটা হচ্ছে 1 বছর পরে। এখন আমার ঋণ আছে আর 3400 টাকা। এই 3400 টাকাও আবার বাড়বে কি পরের বছরে 8% হারেই বাড়বে, 8% হারে বাড়বে। 8% হারে বাড়লে যে দ্বিতীয় বছর পর মানে 2 বছর পর, 2 বছর পর ঋণ কত দাঁড়াবে বলেন? 2 বছর পরে যে ঋণটা দাঁড়াবে তাহলে কি 3400 গুণন 108/100 এটা হবে কিনা? 0 0 কাটা 0 0 কাটা, তারপরে 34 গুণন 108। বুঝছেন? ক্লিয়ার? দেখেন তো, মানে 2 বছর পর যে ঋণটা দাঁড়াবে সেটা কি 3400 গুণন 108/100 না? 2 বছর পর, 2 বছর পর যে ঋণটা দাঁড়াবে। ভাই কেউ কেউ বুঝে নাই, এখন আর এই বই পাওয়া যায় না, মানে এটা 2021 সালের এবং 20 সালেরই বই। আপনারা তো আগের বই সংগ্রহ করবেন না, ক্লাস 8-এর 2020 বা 21 সালের বই। সৃজনশীল বইয়ে তো গোটাটা সৃজনশীল দেওয়া নাই, সৃজনশীল থাকে লাস্ট দুইটা কোশ্চেনে সৃজনশীল থাকে, বাকিগুলো আপনাদের সময়কার মতোই অঙ্ক দেয়া থাকে। আপনারা মনে হয় জানেন না, আপনারা মনে করেন, হ্যাঁ আপনারা মনে করেন যে আসলে সৃজনশীল মনে হয় সব সৃজনশীল দেয়া আছে। হ্যাঁ, অনেক বই সংগ্রহ করেছি, একজন লিখছে যে এখন তো সৃজনশীল বই। ভাই শুনেন, 2 বছর পর এইটা কি আমার 2বার গুণ হবে কি হবে না? কে বলতে পারবেন বলেন? এই জিনিসটা 2বার গুণ হবে কিনা তো আমি জানতে চাই। এটা কি 2বার গুণ হবে নাকি 2বার গুণ হবে না? 2বার গুণ হবে কি 2বার গুণ হবে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? 2বার গুণ হবে কিনা? বিগ মনস্টার বলছে না, হবে না। তাহলে ওকে, 2বার গুণ হবে না, না অ্যান্সার হচ্ছে 2বার গুণ হবে না। ভেরি গুড, 2বার গুণ হবে না। কেন হবে না? কারণ আপনি তো আরো 1 বছরের কথা চিন্তা করতেছেন। ভাই ভালো করে শুনেন, 1 বছর পরে আপনার ঋণ ছিল হচ্ছে 5400 টাকা, 2000 টাকা, আপনার 2000 টাকা পরিশোধ করে 2000 টাকা পরিশোধ করে দেওয়ার পরে আপনার ঋণ হয়ে গেছে 3400 টাকা। এটা কিন্তু 1 বছর পরের কথাটা, এটা কিন্তু এখন আমার 3400 টাকা নাই যে 2 বছর পরে কি হবে। 3400 টাকা তার 1 বছর পরে কি হবে সেটা আমরা হিসাব করতেছি। এটা কিন্তু 2 বছর পর, মানে এটা 1 বছর গেছে, এরপরে আরেক বছর গেছে, তাই এটা কিন্তু 1 বছরের কাউন্টই হচ্ছে। এটা কিন্তু 1 বছরের কাউন্ট হচ্ছে, এখানে কিন্তু 2 বছরের কাউন্ট হচ্ছে না। 2 দিয়ে কিন্তু গুণ হবে না, ঠিক আছে? এটা কিন্তু 2 দিয়ে গুণ হবে না। সবাই কি ক্লিয়ার? বুঝেছেন? এটা কিন্তু দ্বিতীয় বছরের কাউন্ট হচ্ছে, দ্বিতীয় বছরে। আমার 1 বছর পরে আর 3400 টাকা ঋণ আছে, এই টাকার উপরে আমার আসলে এই চক্রবৃদ্ধি মূলধনটা আসলে মানে চক্রবৃদ্ধি ঋণটা আমার যে বাড়তেছে, বেড়ে আসলে কত টাকা হবে। আলটিমেটলি 34কে 108 দিয়ে আমাকে গুণ করতে হবে। 108 গুণন হচ্ছে 34, তাহলে 4 8 হচ্ছে 32, 4 আর 3 8 হচ্ছে 24, 3 ওকে হচ্ছে 3, তার মানে 2 7 6 3, তার মানে 3672 টাকা। 3672 টাকা 2 বছর পরে আপনার ঋণ হচ্ছে। কিন্তু 2 বছর পরে আবার কি 2000 টাকা পরিশোধ করবে না? আরো তো 2000 টাকা পরিশোধ করবে, কারণ প্রতি বছরে 2000 টাকা করে পরিশোধ করে। তাহলে 2000 টাকা করে পরিশোধ করলে তার আর ঋণ থাকবে কত বলেন তো? 1672 টাকা। তার ঋণ থাকবে কত? 1672 টাকা। সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? এটা কি বুঝেছেন যে 2000 টাকা আরেকবার শোধ করে দিবে, এইটাই চাওয়া হয়েছে। সবাই ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। না না না, জাকির ভাই, 1993 সালের ক্লাস 8-এর অঙ্ক বই থেকে করা হয় না ভাই। আমি দেখতেছি ইদানিং কালে যে কোশ্চেন গুলা হয়, হ্যাঁ, ইভেন বিজ্ঞানের যে কোশ্চেন গুলাও হয়, বিজ্ঞানের কোশ্চেন গুলাও যেগুলা হয়, সেই কোশ্চেন গুলাও এখনকার ক্লাস 8 ক্লাস 9 এবং হচ্ছে ক্লাস 8-এর বিজ্ঞান বই, ক্লাস 9-এর বিজ্ঞান বই এবং ক্লাস 9-এর জীববিজ্ঞান বই, এগুলোর মধ্যে থেকে হয়।
এখনকার বিজ্ঞানের যে প্রশ্নগুলো হয় বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাগুলোতে, এবং এখনকার একেবারে এখনকার যেমন কিছুদিন আগেই আসছিল হেপারিন নিয়ে, তারপরে বিভিন্ন মানে যেগুলো জিনিস নিয়ে যেগুলো আসছে একেবারে নিউ বই থেকে করা হয়। যেমন কিছুদিন আগেই সেট সম্পর্কিত একটা কোশ্চেন আসছে বিসিএস এ, এটা মনে হয় 38তম বিসিএস এ আসছে। সেটা হচ্ছে আপনার ফিবোনাকি নাম্বার নিয়ে। ফিবোনাকি নাম্বারটা এইটা শুধুমাত্র ফিবোনাকি নাম্বার। আপনারা কি দেখেছেন ফিবোনাকি নাম্বার নিয়ে কোশ্চেন আসছে? জাস্ট আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে এই কথাটা বলি, এই যে এই বইটা যে আছে ক্লাস 8 এর যে বই, প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের 2 নাম্বার পেজেই যে পাবেন যে ফিবোনাকি নাম্বার এইখান থেকে আসছে, এইটা থেকে আসছে। মানে এখনকার বই থেকে ওরা কোশ্চেন করে, এখনকার, এইটা জীবনে কোনোদিন আগেকার বইয়ে ছিল না ফিবোনাকি নাম্বার নিয়ে। মানে বিসিএস টিসিএস যাই বলেন না কেন, একেবারে নতুন বই থেকে কোশ্চেন করে ওরা, একেবারে নতুন বই থেকে। হ্যাঁ, যে এই কারণে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনার, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আর আমি এর চেয়ে বেশি ক্লাস নিব না। আমার মনে হয় যে আপনাদের ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছে আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি পুরোপুরি বুঝতে পারছেন কিনা? ক্লাসে অঙ্কগুলা ভালো করে বুঝেন, ভালো করে আয়ত্ত করেন। হ্যাঁ, যে শর্টকাট খালি দেখতে চান সে রিটেন দেখে আপনারা হতাশ হইয়েন না, আবার যে শুধু রিটেন দেখতে চান আমি শর্টকাট যখন দেখাই হতাশ হইয়েন না। ধৈর্য ধারণ করেন, সবই হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে? জি, হ্যাঁ ভাই, আজকে আর কোশ্চেন নিব না। হ্যাঁ, আমি ওকে, সবাই আজকে ভালো থাকেন। আমি পরের দিন কোশ্চেন নেব, আপনারা যারা বিশেষ করে জুমেও আছেন সবারই কোশ্চেন পরের দিন নেব। ঠিক আছে ভাই, মাইন্ড করেন না। আমি আজকে আর কোশ্চেন নেব না, এরপরে আমরা ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।